আসলে গত দিনে আমরা যে আলোচনাটা করেছিলাম, তারপরে শুনলাম যে এরকম নিজেদের মধ্যে যারা শ্রোতা তারা কেউ কেউ আলোচনা করেছেন যে আমরা এরপরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করি যে ইলুমিন মাইন্ড, ইনটুইটিভ মাইন্ড। তো এর আগের দিন তো হায়ার মাইন্ড নিয়ে আলোচনা হয়েছে। এটা শুনে কিন্তু আমার একটা অন্য জিনিস মনে হলো, যে আমরা অ্যাকচুয়ালি হায়ার মাইন্ড, ইলুমিন মাইন্ড আক্ষরিক অর্থে শ্রী অরবিন্দ যেটা বলেছেন সেটা আমরা শুনতে পারি, কিন্তু শুনে আমার নিজের মনে হয়েছে, আমার এতদিন পথে চলতে চলতে, যে কিছুই বুঝতে পারবো না, মানে জীবনের রিয়ালাইজেশনের ক্ষেত্রে ওগুলো কোনো আসবেই না, যদি না যদি না তার একটা প্রাক প্রস্তুতি থাকে। এবং প্রাক প্রস্তুতিটা থাকলে কিন্তু তখন কিভাবে জিনিসটা আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। শ্রী অরবিন্দ এই টার্মগুলো শ্রী অরবিন্দ ব্যবহার করেছেন, শ্রী অরবিন্দ যেমন ভাবে এক্সপিরিয়েন্স করেছে, দেখা যাবে হয়তো এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে অন্য অনেক সাধকদের, তারা এগুলোকে অন্যভাবে তারা ব্যাখ্যা করেছে। শ্রী অরবিন্দের মতো এরকম শব্দবন্ধ তারা ব্যবহার করেননি, তারা অন্যভাবে জিনিসটা বলেছেন, কিন্তু রিয়ালাইজেশন মোটামুটি ওভার মাইন্ড পর্যন্ত যারা গেছেন, যে সমস্ত সাধকেরা শ্রী অরবিন্দ যে মনের স্তরগুলোর কথা বলেছেন তারা কিন্তু ব্যাখ্যাটা অন্য। শ্রী অরবিন্দ ভীষণ মানে সুন্দর টার্মগুলোকে ব্যবহার করেছেন, আসলে বিশেষ করে ইংরাজিতে ব্যবহার করেছেন বলে একটা অদ্ভুত সর্বজন স্বীকৃত, বা সেটা খুব ভালো লাগে বুঝতে, অর্থাৎ মানে ইনফরমেশন লেভেলে। আমার কিন্তু একটা জিনিস বারবার মনে হচ্ছে, সেটা আমি আজকে একটু আলোচনা করি, পরে মিঠুন তোমরা পার্টিসিপেট করো, আমি শুনতে চাই তোমাদের উপর। আমাদের সমস্যাটা কিন্তু একেবারে খুব গোড়ায়, আমি যেটা বুঝতে পারছি একদম ইন জেনারেল, আমি বলছি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না। ইয়া হচ্ছে শ্রী অরবিন্দের যে টিচিং শিক্ষা, সেইটার কিন্তু বেসিক্স কিন্তু যেটা, সেটা কিন্তু খুব মানে আমাদের ভালো করে আমরা, মানে আমরা যারা বাইরের জগতে শ্রী অরবিন্দ চর্চা করি বা শ্রী অরবিন্দ কেন্দ্রের সাথে আছি বা শ্রী অরবিন্দ চিন্তন করি, তো বুঝতে হবে যে শ্রী অরবিন্দ কিন্তু যে আমরা যে দৃশ্যমান জগৎটা দেখি এবং তার প্রেক্ষিতে আমরা যে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, সেটা আমরা যেভাবে সাধারণ মানুষ করে তার থিঙ্কিং প্রসেসের ভিতর দিয়ে, সেই চিন্তাগুলো দেখা যায় সেটা খুব টেম্পোরাল, ক্ষণস্থায়ী, একটা সাময়িক কালের জন্য সত্য বা অর্ধ সত্য। কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই চিন্তা বা সেই মানে সিদ্ধান্তগুলো বেশিরভাগই ভুল, যার জন্য দেখা যাচ্ছে পৃথিবীতে যে এত বিভিন্ন রকম ধরনের চিন্তা এসছে, মতবাদ এসছে, সেগুলো কিন্তু আউটডেটেড। এমনকি ধর্মীয় ধারাতেও যে ভাবগুলো এসছে, সেই ভাবগুলো অবশ্যই সেই সময়ে মানে প্রাসঙ্গিক ছিল, কিন্তু আজকে কিন্তু সেইটা দিয়ে আর আমাদের যে জীবনের যে গতি প্রকৃতি, তার যে জটিলতা, সেটাকে কিন্তু সলভ করা যাবে না। শ্রী অরবিন্দ একটা কিন্তু সে অর্থে একটা নতুন প্যাটার্ন দিয়েছেন, মানে আমাদের কাছে জিনিসটা খুব পরিষ্কার করেছেন যে আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আমরা যে মনের জগতে বাস করি, এই মন দিয়ে হবে না, এবং এই মনকে তার এলিভেশন চাই। এবারে প্রশ্ন হচ্ছে, যেটা আমরা আগেও জেনেছি, যে ফান্ডামেন্টাল হচ্ছে যে চিন্তা শক্তিকে থামিয়ে দেওয়া। আমাদের সাধারণ মানুষের যে চিন্তার যে পদ্ধতি, আমরা পড়াশুনো করি, আমরা অনেক জিনিস বলি, সেগুলো নিয়ে আমরা চিন্তা করি, জাগতিক জিনিস চিন্তা করি, বিভিন্ন রাজনীতির খবর, অর্থনীতির খবর, সমস্ত খবর, নানান ঘটনাবলী
আমাদের মস্তিষ্কে প্রতি মুহূর্তে এগুলো জমা হচ্ছে, আর আমরা কিন্তু কম বেশি এটাকে ইন্টারপ্রেট করছি, তার ব্যাখ্যা করছি আমাদের মতো করে। এবং ব্যাখ্যাটা কিন্তু সার্বিক হয় না। দেখা যায় যে তার যে সত্যতা, তার যে অ্যাকিউরেসি, ভবিষ্যতে দেখা যায় যে সেগুলো আংশিক সত্য বা বেশিরভাগই ভুল। তার কারণ আমরা যে ফেনোমেনন ওয়ার্ল্ডে যা দেখছি সেইখান থেকে আমরা ড্র করছি আমাদের থিঙ্কিং প্রসেসের ভিতর দিয়ে একটা সিদ্ধান্তে আসছি। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে জায়গাটায় আমরা বাস করছি, এইখান থেকে যদি আমরা শিফট না করতে পারি, এক অর্থে রিভার্স না করতে পারি, তাহলে কিন্তু আমরা ট্রুথ অফ থিংস আমরা জানতে পারবো না। ট্রুথ অফ থিংস না জানতে পারলে আমাদের জীবনের যে সত্য, জীবনের যে লক্ষ্য, জীবনের যে গতি প্রকৃতি, সেটাকেও কিন্তু ধরতে পারবো না, কারণ বেশিরভাগ সময় মিসগাইডেড হবে, কনফ্লিক্টিং অফ আইডিয়াস এন্ড সাজেশনস। এবং এইটুক পর্যন্ত কিন্তু আমরা জানি। আমার প্রশ্ন হচ্ছে আজকে আমার নিজের কাছে এবং সবার কাছে, যে তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে শ্রী অরবিন্দ যেটা বলছেন যে সাইলেন্সিং দ্য মাইন্ড। এবং সাইলেন্সিং দ্য মাইন্ড যদি হয়, তাহলে কিন্তু উপর থেকে যে হায়ারার্কি অফ মাইন্ডস গুলো আছে বা হায়ারার্কি অফ কনসাসনেস আছে, সেগুলো কিন্তু অমনি অমনি অ্যাকর্ডিং টু গ্রোয়িং অফ সাইলেন্সিং অফ মাইন্ড অমনি অমনি কিন্তু ডিসেন্ড করবে, স্টেজ বাই স্টেজ, গ্র্যাজুয়ালি। এবং এটা কিন্তু একটা লং টার্ম একটা কিন্তু প্রসেস বা ধারা। সাইলেন্সিং দ্য মাইন্ড, এই কথাটা আমরা আগেও একটা আলোচনা করেছি, আলোচনা আসে আমাদের, কিন্তু আমরা যদি এর একদম ডিটেলস ব্যাপারটা যদি অন্তত আমাদের যুক্তি স্তরে যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিন এই জায়গায় পৌঁছতেই পারবো না। সাইলেন্সিং দ্য মাইন্ড, সাইলেন্সিং দ্য মাইন্ড কিন্তু ফান্ডামেন্টাল, এবং এইটার উপরেই সমস্তটা দাঁড়িয়ে আছে। উপরের হায়ারার্কি অফ মাইন্ডস গুলো না জানলেও, যদি শ্রী অরবিন্দের টার্মিনোলজিতে আমরা নাও জানি হোয়াট ইজ ইলুমিন মাইন্ড, হোয়াট ইজ ইনটুইটিভ মাইন্ড, হোয়াট ইজ ওভার মাইন্ড, হোয়াট ইজ সুপার মাইন্ড, যদি এই টার্মগুলো নাও জানি, এই চেতনার স্তরে, এই হায়ারার্কি স্তর থেকে যখন কনসাসনেস ডিসেন্ড করবে, তার যে রিভিলেশন এবং সেই অনুযায়ী আমার যে ডাইরেকশন অফ লাইফ, গ্রোয়িং অফ কনসাসনেস আর ডিসিশন মেকিং, সেটা কিন্তু অটোমেটিক্যালি সেটা কিন্তু সঠিক ধারায় চলবে। ইফ আই ডু নট নো দ্য হায়ারার্কি অফ মাইন্ডস অ্যাজ পার শ্রী অরবিন্দোস টার্মিনোলজি। সুতরাং ওটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা নেই। সেলফ নলেজটা, অমনিপটেন্ট নলেজটা তখন কিন্তু অমনি রিভিলেশন হবে আমাদের ভিতরে। কন্ডিশন হচ্ছে সাইলেন্সিং দ্য মাইন্ড। প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা নিয়ে আমি খুব চিন্তিত। আমরা কিন্তু সত্যি কথা বলছি, শ্রী অরবিন্দ চেয়েছেন একটা নিউ রেস, একটা নতুন প্রজাতি আসবে। তার আগে ট্রানজিশনাল স্টেজ হিসাবে নস্টিক বিইং আসবে, নস্টিক বিইং এর পরে সুপ্রামেন্টাল বিইং। এবং তার আগে আমাদের যে প্রস্তুতি একদম ইন্ডিভিজুয়াল স্কেলে, আমরা কালেকটিভ স্কেলে বলছি না, কালেকটিভ স্কেলে আমাদের কাজটা হতে পারে বীজ ছড়ানোর মতো, যে শ্রী অরবিন্দ যেগুলো বলেছেন, সীমা যেগুলো বলেছেন, সেগুলো এই, সেগুলো ওই, সেগুলো তাই, এগুলো হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। ইনফরমেশন শেয়ারিং কিন্তু বহু বছর ধরে আমরা করেছি। এবং তোমাদের থেকে যেহেতু আমার বয়সটা এইখানে অন্তত যারা আমরা আছি তার থেকে বেশি, মানে ইনফরমেশন শেয়ারিং প্রচুর হয়েছে। এবং একটা শ্রেণী আছে, তারা মোটামুটি যত রকমের এই নিয়ে আলোচনা হতে পারে এবং যত রকমের মানে পণ্ডিতেরা আলোচনা, তাদের প্রায় সবারই কাছ থেকেই তারা শুনেছেন বা পড়েছেন। এই শ্রেণীটা কিন্তু কম নয়।
ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং সমস্যাটা কিন্তু থেকে গেছে। তবুও যে আমরা কিন্তু একটা খুব কাইনেটিক রোল কিন্তু প্লে করতে পারি ইন জেনারেল, আমরা যারা শ্রী অরবিন্দ চর্চা করি বা শ্রী অরবিন্দ কেন্দ্রের সাথে আছি, এবং না আউটার স্ফেয়ারে ভীষণ রকমের উল্লেখযোগ্য কিছু, না ইনার স্ফেয়ারে। এখানে ইনার স্ফেয়ারে হলেই সেটা আউটার স্ফেয়ারে আসবে। এক্সেপশন সবসময় আছে। কেন পারেনি? তার কারণ হচ্ছে আমরা ফান্ডামেন্টালস অফ শ্রী অরবিন্দ টিচিং সেটা কিন্তু আমরা অনুশীলন হিসাবে যেটা নেওয়ার কথা সেটা কিন্তু গ্রহণ করিনি। আমি ব্যক্তি বিশেষের কথা বলছি না, আমি একটা সামগ্রিক মূল্যায়নের কথা বলি। যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি কি করে জানেন, আমি বলবো যে তার তো আউটকাম দেখা যায় কাজের মধ্যে, কালেকটিভিটির মধ্যে, কাজের মধ্যে, কালেকটিভ ওয়ার্কের মধ্যে তার তার প্রতিফলন, তার প্রকাশ, তার রিফ্লেকশন সে তো দেখা যায়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করেছি। তার কারণ এটা কোনো রিলিজিয়াস টিচিংস নয় বা রিলিজিয়াস কোনো সারমন নয় যে আমরা এগুলো পড়লাম আর আনুষ্ঠানিকভাবে পালন করলাম আর লোককে বললাম এনাফ ইজ এনাফ। সেটা যারা করছেন তারা করতে পারে, কিন্তু শ্রী অরবিন্দের কাজটা কিন্তু মোটেই তা না। শ্রী অরবিন্দের কাজটা হচ্ছে শ্রী অরবিন্দ ইনফরমেশন লেভেলে যেটা বলেছেন, একটা নতুন ডাইমেনশন থেকে তিনি সবকিছুকে দেখেছেন, বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন, কখনো ভবিষ্যৎবাণী করেছেন। সেইটা যে চেতনার উপর দাঁড়িয়ে করেছেন, সেই চেতনার যে প্রাথমিক পাঠ সেটা আমাদের ইন্ডিভিজুয়াল স্কেলে কিন্তু নিতে হবে, এবং এটার উপর গুরুত্ব আমরা কিন্তু দেইনি, এবং দেইনি বলে তার আউটকাম কিন্তু খুব উল্লেখযোগ্য কিছু নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যতিক্রম ছাড়া। তার কারণ আমরা কিন্তু এটাকে নেগলেক্ট করেছি, নেগলেক্ট করে আমরা অনেক বাইরের দিকে ঝুঁকেছি। প্রশ্ন হচ্ছে সাইলেন্সিং দ্য মাইন্ড কি ব্যাপারটা, যেখান থেকে যেখানে পৌঁছলে, যে জায়গায় পৌঁছলে ইমিডিয়েটলি উপরে যেটা ইলুমিন মাইন্ড আছে, তারপরে ইনটুইটিভ মাইন্ড আছে, ওভার মাইন্ড আছে, অমনি ওগুলো ডিসেন্ড করবে, ওগুলো ব্রিম টু ব্রিম ওগুলো আমার মধ্যে কিন্তু কাজ করবে, এবং ভিতরের নটগুলো বা ভিতরের প্রকৃতির জায়গাগুলোকে সে অধিকার করবে, একেবারে ডিসেন্ড করে করে। কেন এখানে কিন্তু শ্রী অরবিন্দের শিক্ষায় কিন্তু একটা বড় রকমের বৈপ্লবিক দিক হচ্ছে অন্য ধারায় অ্যাসেন্ড করা, অর্থাৎ আমি উঠবো। শ্রী অরবিন্দ বলছেন ওঠার সাথে সাথে উপর থেকে ডিসেন্ড করবে, সেই ডিসেন্ড করে আমাদের প্রকৃতির মধ্যে সে কাজ করবে এবং প্রকৃতিকে সে পরিবর্তন করবে। কিন্তু এই প্রকৃতি পরিবর্তনের কনসেপ্টটাই কিন্তু টোটাল ট্রান্সফরমেশন অফ নেচার, এইটা কিন্তু অন্য যুগে কিন্তু খুব গুরুত্ব পায়নি। একটা স্টেজ অফ অবলিভিয়নে উঠে যাওয়া, তারপরে একটা হায়ার স্টেজের একটা প্রবণতা হচ্ছে মোক্ষ নির্বাণ। আমাদের কিন্তু সেটা আমাদের কিন্তু পথ নয়। তাহলে প্রশ্ন আমরা যে জায়গাটায় একদম এখন স্পেসিফিক যে জায়গাটায় আসা দরকার, যে হোয়াট ইজ দ্য সাইলেন্ট মাইন্ড অ্যান্ড হাউ টু অ্যাচিভ ইট। এবং এটা যদি এই অবাক অখা এবিসিডি যদি আমি আজকে থেকেই শুরু না করি বা শুরু না করে থাকি, বা আগে থেকে শুরু করলেও যদি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি লাইফ ইজ ফুল অফ ডিকোটমি এবং ফুল অফ এরার্স অ্যান্ড স্টাম্বলিংস। এবং আমাদের যথেষ্ট, যাদের বয়স কম আছে তাদের সুযোগ কিন্তু অনেক বেশি, কেন এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এবং যাদের বয়স কম তাদের সুযোগ বেশি, কেন তারা অনেকটা সময় পাবে এবং কোনো জিনিসই কিন্তু ভোজবাজিত হয় না। শ্রী অরবিন্দ জোর দিয়েছেন কাম মাইন্ড অ্যান্ড সাইলেন্ট মাইন্ডের উপরে, এবং কাম মাইন্ডটা হচ্ছে মনের মধ্যে বিচলিত ভাব নেই,
যে মন দেখছে সবকিছু, কিন্তু তার মধ্যে কোনো বিচলিত ভাব নেই, দেখছে আনডিস্টার্ব। আর সাইলেন্ট মাইন্ড কিন্তু কোয়াইট ডিফারেন্ট, আরো সলিড। সেটা হচ্ছে সাইলেন্ট মাইন্ড মানে মনের ভিতরে কোনো চিন্তাই নেই। যে মনটা সক্রিয় প্রতি মুহূর্তে, এই মুহূর্তে আমি একটা জিনিস পড়লাম, চিন্তা করলাম, সেইটা ডিপিক্ট করলাম, সেইটা বর্ণনা করলাম, অন্য মুহূর্তে আমি একটা যে জিনিসটাতে আমি ছিলাম সেইখান থেকে আমি 180 ডিগ্রি শিফট করে একটা বাহ্য চেতনায় ফিরে এসে সেখানে আমি একটা অর্ডিনারি মানুষ হয়ে গেলাম, সেখানে আগের অবস্থাটায় রইলাম না। এই ডুয়ালিটি থেকে না বেরোনো পর্যন্ত, একটা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট অফ কনসাসনেস এবং ট্রান্সফরমেশন অফ নেচার এবং নতুন প্রজাতি আসার সম্ভাবনা নেই। সেগুলো বারবার বলছেন সাইলেন্ট মাইন্ডটা হচ্ছে যে মনের চিন্তাকে থামিয়ে দেওয়া, মনের চিন্তাকে থামিয়ে দেওয়া, এবং এর কোনো সেট প্যাটার্ন নেই, নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। যে যেভাবে পারে, চোখ খুলে করতে পারে, চোখ বুজে করতে পারে। প্রথমে এটা ইমেজারি হতে হবে। ইমেজারি মানে একটা অনুশীলন ধর্মী, কেন অনুশীলন ধর্মী না হলে জিনিসটা অভ্যাসে আসে না। তখন তারপরে সেটা মানে নিত্য সেটা একটা একটা ধারায় চলে আসে। সেটা যে আমরা একটা ইমেজারি, যে সাইলেন্ট মাইন্ডের যেটা একদম সেটা আমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। যদি আমরা শ্রী অরবিন্দের শিক্ষায় যদি আমরা এই অবস্থা থেকে, মানুষের এই যে দুর্বিষহ জীবন, হোল হিউম্যানিটির কনসাসনেসের জায়গা, সেখান থেকে যদি বেরোতে হয়, যদি ট্রান্সেন্ড করতে, সেটা হচ্ছে যখনই আমরা চেষ্টা করব মাইন্ডটাকে সাইলেন্ট করার, আমরা দেখব যে চিন্তাগুলো বাইরে থেকে আসছে, একাধিক চিন্তা। এবং সেটা প্রথম শ্রী অরবিন্দ এক্সপিরিয়েন্স করেছিলেন লেলে তাকে বলাতে। শ্রী অরবিন্দ বলছেন, আমার ধারণা ছিল চিন্তাগুলো ভিতর থেকে উঠে আসে, তো লেলে আমাকে প্রথম শেখালেন যে না, চিন্তাগুলো বাইরে থেকে আসে। এবার সত্যি সত্যি যদি মনটাকে সাইলেন্ট করার চেষ্টা করা হয়, একটা কোনো ইমেজ, একটা কোনো কনসেন্ট্রেশন ফোকাস করে নিজেকে, যে হয় হার্ট সেন্টারে বা গুরু যুগলের মধ্যে বা মাথার উপরে সহস্রাতে, যদি মনটাকে ভ্যাকেন্ট করার চেষ্টা করা হয়, দেখা যাবে বিভিন্ন থট কন্টেন্ট গুলো আসছে একাধিক। এবং যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকেই চেষ্টা করতে হবে সেই থট গুলো দেখবার, যে কি ধরনের থট আসছে, এবং থট আসলেই থট গুলো যাতে ভিতরে ঢুকতে না পারে, এটা কিন্তু একদম অনুশীলন, যে থট গুলোকে থামিয়ে দেওয়া, সে যেন ভিতরে ঢুকতে না পারে মস্তিষ্কের মধ্যে। এবং এটা শ্রী অরবিন্দের ক্ষেত্রে 3 দিনে হয়েছিল, লেলে অবাক হয়েছিলেন। আমাদের ক্ষেত্রে কদিনে হবে আমার পক্ষে বলা সম্ভব না, আমরা অনুমান করতে পারি এটা সময় সাপেক্ষ, এটা ছাড়া কোনো পথ নেই। সেটা হচ্ছে চিন্তাগুলোকে থামিয়ে দেওয়ার অনুশীলন করতে হবে, একাধিক চিন্তা। কিছুদিন পর দেখা যাবে এটা অপেক্ষাকৃতভাবে হয়ে আসছে জিনিসটা। আগে যেমন কিছুই পারতাম না, এখন আস্তে আস্তে এটা পারা সম্ভব হচ্ছে, চিন্তাগুলোকে থামিয়ে দেওয়া। একটা সময় আসবে অ্যাবসলিউট পয়েজ, এবং সেই পয়েজটা ইমেজ ধরে যদি করা যায়, সেই পয়েজটা হয়তো কারোর 10 মিনিট,
20 মিনিট, আধ ঘন্টা, মুখে 1 ঘন্টা হতে পারে, এবং এটা নির্ভর করছে প্রত্যেকের অনুশীলনের উপর। এই পয়েসটা যখন আসবে, এই পয়েসের সাথে সাথে আসবে পিস। যেখানে পয়েস আছে সেখানে পিস থাকতে বাধ্য। আর জানি না এরকম অভিজ্ঞতা যারা এর সাথে হয়েছে, যারা করেছেন, তাদের অভিজ্ঞতা, যারা প্র্যাকটিস করছে তাদের হয়েছে কিনা, কিন্তু দেখা গেছে এটা হয়। আমি এইটুকু অন্তত বলতে পারি, সেটা হচ্ছে পিস যদি, অ্যাবসলিউট পিসটা যদি এর ফলে অনুভব করা যায়, one may find a column of white light pouring into the head. সেটা মুহূর্তের জন্য কেউ অনুভব করতে পারে, কি অনেকক্ষণ ধরেও অনুভব করতে পারে। কলাম মানে একটা বিম, একটা কলাম, একটা যেন শ্বেত শুভ্র জ্যোতি, যেটা পিসের সাথে সম্পর্কযুক্ত, সেটা ডিসেন্ড করছে। হঠাৎ কিছুক্ষণের জন্য মনে হতে পারে, অনেকক্ষণ ধরে মনে হতে পারে, and that is the sign of absolute peace. absolute peace এর সাইন হচ্ছে এই হোয়াইট লাইট, এবং সেটার সাথে যুক্ত হচ্ছে সাইলেন্স। অ্যাবসলিউট সাইলেন্সের সাথে অ্যাবসলিউট পিসের সাথে শ্বেত শুভ্র সেই আলোর একেবারে ওতপ্রোত সম্পর্ক। এবারে প্রশ্নটা হচ্ছে, এটা আমরা রিলিজিয়াসলি শুরু করলাম, ধরা যাক কারোর 3 দিনে হলো, কারোর হয়তো 7 দিনে হলো, কারোর 7 মাসে হলো, কারোর হয়তো 7 বছরে হলো। কবে হবে এটা আমাদের নির্ভর করছে আমাদের ব্যক্তিগত চাহিদার উপর, মানে চাহিদা বলতে এখানে কলোকিয়াল ভাষায় বলছি অ্যাসপিরেশনের উপর, যে এটা আমি সত্যি সত্যি আমার কাছে এটা নিড কিনা। না হলে তো আমি নেক্সট যে আমার যে মানে অ্যাসেন্ট অফ কনসাসনেস, যেটা শ্রী অরবিন্দ একদম ডিম্যান্ড করছেন, চাইছেন যে একটা অন্তত ফিউ ইন্ডিভিজুয়ালের মধ্যে এটা আসুক, একটা কমিউনিটির মধ্যে আসুক আগে। কমিউনিটি মানে যে কমিউনিটির কথা আমরা আগের দিন জগন্নাথের রথে তিনি বারবার কমিউনিটির কথাটা আগে বলেছেন, সমাজের আগে। ফিউ ইন্ডিভিজুয়াল উইল ফর্ম এ কমিউনিটি, এবং সেইটা কিন্তু করতে হবে যদি আমরা এই কাজটা মনে করি যে এটা আসল কাজ। আর যদি মনে করি এটা আসল কাজ না, শ্রী অরবিন্দ এই বলিয়াছেন, শ্রী অরবিন্দ উহা বলেছেন, শ্রী অরবিন্দ ন্যাশনালিজম সম্বন্ধে এই বলেছেন, শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল প্রবলেম সম্বন্ধে এই বলেছেন, শ্রী অরবিন্দ 1908 সালের এপ্রিলে যখন তিনি শ্রী অরবিন্দ হননি, তখন তিনি ফোরকাস্ট করছেন যে চীন জাতি কিভাবে সে ইউরোপে তার চিপ লেবার দিয়ে পুরো ইউরোপকে সে অর্থনীতির দিক দিয়ে সে গ্রাস করবে। ইন দ্য ইয়ার 1908 আজকে চীনকে যারা বলছেন এক্সপ্যানশনিস্ট, সম্প্রসারণবাদী, ইম্পিরিয়ালিস্ট, কোথায় চীন? চীন তখন স্বাধীন হয়নি, চীনের লড়াই শুরু হয়নি, মানে চীনের যে বিপ্লব সে শুরুই হয়নি। তখন শ্রী অরবিন্দ মানে অরবিন্দ ঘোষ, তার 2 বছর পরে তিনি চলে যাচ্ছেন। তো এটা আমরা বলতে পারি তার হিস্টোরিক্যাল রেলিভেন্স, যে দেখো শ্রী অরবিন্দের দূরদর্শিতা। কিন্তু প্রশ্নটা এক জায়গায় গিয়ে ঠেকবে যে শ্রী অরবিন্দ সব বললেন তো? শ্রী অরবিন্দ যে বলেছেন একটা নতুন মানব প্রজাতির কথা, একটা নতুন চেতনা, ফিউ ইন্ডিভিজুয়াল, তার আগে একটা কমিউনিটি, সেইটার আগমনটা কোথায়, সেইটার লক্ষণটা কোথায়? সেইটার জন্য তো আসল কাজটা, না হলে তো সেই হিউম্যানিটি টাইড উইথ ভাইটাল, ফিজিক্যাল, মেন্টাল, তার দ্বারা সে টাই আপ, এবং তার থেকে তার নানান রকম বাস্তবিক সমস্যা যখন আসবে, তার সেই একেবারে সোকল্ড মানসিক, প্রাণিক আর দৈহিক চেতনা দিয়ে সে সবকিছুকে ইন্টারপ্রেট করবে, রিয়াক্ট করবে, সে পথিমধ্যে হতাশ হবে। এই তো হচ্ছে রোজ নামচা। তো এখান থেকে তো বেরোতে হবে। বেরোনোর জন্য তাহলে ইমেজকে আশ্রয় করে রিলিজিয়াসলি আমাদের প্র্যাকটিস করতে হবে, যারা চাই। যারা না চাই এই তো প্রশ্নই নেই। এখন সমস্যাটা তারপরেও আছে যে আমি যতক্ষণ রিলিজিয়াসলি বা ইমেজকে ধরে এই প্র্যাকটিসটা করছি, হতে পারে সেটা 10 মিনিট, আধ ঘন্টা,
তারপরে তো আমাকে বাহ্য চেতনায় ফিরে আসতে হচ্ছে, অ্যাক্টিভ অ্যাওয়েকেনিং লাইফে, যেখানে আমাকে বিভিন্ন ভাবে আমাকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে বাইরের জগতের সঙ্গে। এতক্ষণ যে আমি যখন প্র্যাকটিস করেছি আমার বাইরের জগতের সাথে কোনো ইন্টারাকশন ছিল না। আই এম ইন স্টেট অফ মেডিটেশন। সেখানে আমি কিছুদিন অভ্যাস করার পরে আই ফিল yes, there is absolute poise, there is no intrusion of external thoughts into my mind. বেশ, তারপরে আস্তে আস্তে ফিল করছি একটা অদ্ভুত পয়েজ। সেই পয়েজটার সাথে সাথে, পয়েজ মানেই সেখানে ইকোনমিটি অবশ্যই, এবং সেই পয়েজের ফলে পিস, সব ইন্টারলিঙ্কড একটার সাথে একটা। পিসের পরে দেখছি একটা সত্যি সত্যি একটা হোয়াইট লাইট আমি যেন ফিল করছি, যেন মাথায় স্পর্শ করছে, অদ্ভুত প্রশান্তি। বেশ তো হলো, কিন্তু সমস্যাটা তো মানে সমাধান হলো না। ওটা তো একটা মানে জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য, অনুশীলনের জন্য, আমার বিইং গুলোকে ট্রেন করার জন্য একটা প্রাথমিক পার্ট। কিন্তু যখন আমি বাহ্য চেতনায় ফিরে এলাম, হোয়ার ইজ মাই সাইলেন্ট মাইন্ড? তাহলে সেই সাইলেন্ট মাইন্ডটাকে আমি কি করে প্র্যাকটিস করব? সেই সাইলেন্ট মাইন্ডটাকে প্র্যাকটিস করতে হলে তো আমাকে নিজেকে বুঝতে হবে যে হাউ টু প্র্যাকটিস দ্য সাইলেন্ট মাইন্ড, কিপিং সাইলেন্স ইন অল টাইম ডিউরিং দ্য ডেজ, মান্থস। সেই জায়গাটায় আমার কি হবে? সেই জায়গাটায় আমি কিভাবে করব? আমরা এখন যেটা নিয়ে আমরা বলতে পারি যে জিনিসটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে সাইলেন্সটাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এবং সেটা আমি বলছি না যে করতে চাইবে না তার জন্য প্রযোজ্য নয়, কিন্তু যে মনে করবে যে আমাকে এই জায়গা থেকে উঠতে হবে, তাকে কিন্তু ইমেজ ধরে রোজ করতে হবে, এটা অভ্যাস্য। এছাড়া কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আর কোনো উপায় নেই। শ্রী অরবিন্দের মতো ব্যতিক্রমী আধারের ক্ষেত্রেও প্রয়োজন হয়েছিল। তিনি দিনের পর দিন প্রাণায়াম করেছেন। তিনি মনটাকে সান্ত্বনা তার 3 দিনও হয়ে গেল, কিন্তু প্রাণায়াম তিনি দীর্ঘদিন করেছেন। সুতরাং তার মতো আধারকে, যিনি এসেছেন লীলা করে দেখাতে, তার মতো আধারকেও যদি এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, আমরা তো অনেক দূরে। আমাদের তো অনুশীলনের মধ্যে ঢুকতেই হবে। এবং আমি বলছি এখন কাজটা একটু সহজ। যারা একাডেমিক দিক দিয়ে আলোচনা করবে তারা এগুলো সবই বলবে, কিন্তু যারা প্র্যাকটিসে নামবে তাদের কাছে একটা সুবিধা হচ্ছে, বাড়তি অ্যাডভান্টেজ, যে এইখানে মায়ের গ্রেসটা কাজ করে। মানে এটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, মানে এটা কোনো পুঁথিগত ভাবে এটার কোনো মানে ব্যাখ্যা নেই বা এর কোনো বর্ণনা নেই। আছে কিছু মায়ের টক আছে, মানে মা চিঠির উত্তরে বলেছেন, সেগুলো তাত্ত্বিক ভাবে কোনো কিছু নেই। যে যখনই আমরা এই সাইলেন্সটাকে রেগুলার প্র্যাকটিস করব, দেখবো বেশ কিছুক্ষণের জন্য মাইন্ডটা একদম অ্যাবসলিউট পয়েজ। এবং অ্যাবসলিউট পয়েজের সাথে যেটা আসবে, সেটা কিন্তু যেটা আসবেই একদম এক্সপেরিয়েন্সিয়াল, সেটা হচ্ছে শরীরের মধ্যে ভারশূন্যহীনতা। শরীরের মধ্যে কি ভারশূন্যহীনতা তোমাদের বোধ হয়েছে যারা এটা করেছো কখনো? শরীরের মধ্যে অ্যাবসলিউট সাইলেন্স বা মেডিটেশনের একটা প্রধান অন্যতম লক্ষণ হচ্ছে পয়েজ, এবং তার সাথে শরীরের ভারশূন্যহীনতা। এটা আসবে। এবং আর একটা জিনিস আসবে, মানে আমি একদম অভিজ্ঞতা থেকে বলছি, এটা যেহেতু ক্লোজ সার্কেল সেই জন্যই বলতে পারছি, মাঝে মনে হবে শরীরটা উঠে আসছে অনুভূতিতে। এবং তার প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নটা সেটা হচ্ছে একটা পয়েজ আসবে। পয়েজ মানে পিস, এবং সেই পিসটা আসার লক্ষণটা কি, যে সেই পিসটা সাস্টেন করছে কিনা। আমি যখন বাহ্য চেতনায় আসছি
তার পরীক্ষা আমাদের দিতে হবে যদি এটাকে কোষ্ঠীপাতরে যাচাই করতে হয়। মানে ইমেন্স অ্যাডভার্সিটিস মানে বোঝা যাচ্ছে প্রচুর প্রতিকূলতা, বিরোধিতা এবং মানে অসম্ভব ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়া, এগুলো হচ্ছে অ্যাসিড টেস্ট। এবং তখনও সেই পয়েসটা আছে এবং এইটাকে একটা ডায়নামিক অবস্থায় আনতে হবে, দ্যাট ইজ রিকোয়ার্ড। আমি প্রথম তো জরুরি, ঠিক আছে, আধ ঘন্টা কি 15 মিনিট কি 1 ঘন্টা আমি রিলিজিয়াসলি ইমেজারি ধরে আমরা করলাম মেডিটেশন, মনটাকে সাইলেন্ট করে দিলাম, বাইরের থটটাকে থামিয়ে দিলাম, অবশ্যই সেটা কিন্তু ওয়ার্দি, সেটাই মানুষ করতে গেলে যে কত বছর লেগে যায়। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে ওটা আমাদের কাছে আইডিয়াল নয়, আমাদের কাছে আইডিয়ালটা হচ্ছে নেক্সট, যে তুমি সক্রিয় জীবনের মধ্যে তোমাকে এটা আনতে হবে, কেন তোমাকে একটা একদম অ্যাওয়েকেনিং কনসাসনেসের মধ্যে তোমাকে আনতে হবে, যে একেবারে অ্যাক্টিভ লাইফের মধ্যে, দ্যাট ইজ রিকোয়ার্ড। সেইখানেও যদি দেখা যায় যে সমগ্র প্রতিকূলতা আছে, বাইরের লোক ভাবছে এটা অবিশ্বাস্য, এটা কি করে সম্ভব, কিন্তু যে এটা পেরেছে তার মধ্যে এটা এই ইকুইপয়েসটা এটা আসবে এবং ধীরে ধীরে সে ওইটাকেই নেবে এবং সেটাকে সে অ্যাকসেপ্ট করবে, এই অ্যাডভার্সিটিসটাকে। মানে অ্যাডভার্সিটিসটাই হচ্ছে তার নিজেকে নিয়ে নিজে পরীক্ষা, যে হাউ ফার দ্য পিস অ্যান্ড দ্য পয়েস ইজ এস্টাবলিশড ইন মাই বিং, আমার চেতনার স্তরগুলোর মধ্যে, আমার বিং, আমার মাইন্ডের মধ্যে, আমার ভাইটালের মধ্যে এবং আমার ফিজিক্যালের মধ্যে। মাইন্ডের মধ্যে এলে হবে কি হবে, কোনো রকম অ্যাডভার্সিটি অফ থট আসবে না, কোনো রকম মাইন্ডে উত্তেজনা আসবে না, কোনো রকম মাইন্ডের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে না। ভাইটালের ক্ষেত্রে হলে কি হবে, যে একটা অ্যারোগেন্ট ইম্পালস, রং ইম্পালস, যেখান থেকে অ্যাঙ্গার আসে, সেগুলো একদম নিউট্রাল হয়ে যাবে, সেগুলোর মধ্যে কোনো রেখাপাত করছে না। ফিজিক্যাল হচ্ছে সবচেয়ে বড় দর্পণ, কিন্তু যা কিছু হয় তার রিফ্লেকশন কিন্তু ফিজিক্যাল, এটা তো আমরা সবাই জানি। ফিজিক্যাল মানে হচ্ছে তার রিয়েলি তার স্বাস্থ্য, মানে যেটাকে বলে ইনার হেলথ। বাইরের সে রোগা কি মোটা সেটা তো বড় কথা, হচ্ছে তার ইনার হেলথ, তার সাউন্ডনেস, সাউন্ড হেলথ। এইটা কিন্তু সাউন্ড হেলথের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ডিস্টারবেন্স। যা কিছু আমার ভাইটালে এবং মেন্টালে হচ্ছে উথালি পাথালি বা তার যে রিফ্লেকশন, সেইটা কিন্তু একদম বডি ইজ এ মিরর, সেটা তার রিফ্লেকশন হবে হয় পেটের রোগে, নয় মাইগ্রেন, নয় প্রেশার, নয় অন্যান্য থাইরয়েডের প্রবলেম আসে ওখান থেকে। সুতরাং বডি ইজ দ্য রিফ্লেকশন অফ কনসাসনেস। সুতরাং সেই জায়গায় বডির মধ্যেও যদি সেই কোয়াইটনেসটা আনা যায়, যে সেখানে কোনো শিভারিং থাকবে না, বডি অ্যাকসেপ্ট করছে, দেন ইট ইজ রিয়েলি সাইলেন্স ইন দ্য মাইন্ড, ইন দ্য ভাইটাল, ইন দ্য বডি। এবং এটা কিন্তু আমাদের করতে হবে ভাই, মানে এটা মানে যদি আমরা চাই সিনসিয়ারলি অ্যাজ এ প্র্যাকটিশনার, যে শ্রী অরবিন্দ এটা চেয়েছেন এবং আমাদের করতে হবে, এবং কে কতটা করছে, কে কতটা এগোচ্ছে, তার নিজের সিনসিয়ারিটি এবং নিজের সংস্কার অনেক কিছু ডিপেন্ড করে, বেশ তো তার সাথে আছে। না হলে কিন্তু, এবং যে মুহূর্তে এই অবস্থাটা আসবে, দ্য পয়েস অ্যান্ড দ্য পিস অ্যান্ড দ্য অ্যাবসলিউট সাইলেন্স, এবং অ্যাওয়েকেনিং স্টেজে বাহ্য চেতনায় যখন থাকছি বাজারের ব্যাগটা নিয়ে, তখনও আমি দেখছি সবকিছু সিনেমার পর্দার মতো, যেন সবকিছু আমার কোনো কিছু ঢুকছে না, আর কোনো রকম ভিতরে কোনো রেখাপাত করছে না কোনো ঘটনা। ইমিডিয়েটলি আমরা যা কিছু দেখি, আমরা কি এটা অবজার্ভ করেছি, আমি একজনকে দেখছি, হয় মিথুনকে দেখছি কিংবা সুমিতাকে দেখছি, দেখার সঙ্গে সঙ্গে সার্টেন অ্যাক্টিভিটি কিন্তু মস্তিষ্কে চলে, আমরা কখনো খেয়াল করেছি? সার্টেন কনসেপশন ডেভেলপ করে। এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবো যে প্রত্যেকটা বাহ্য ফরমেশনের রিফ্লেকশন মাইন্ডে হয়।
এবং যেদিন দেখবো যে কোন রকম রিফ্লেকশন হচ্ছে না, ইম্প্যাক্ট পড়ছে না, আমি মিঠুনকে দেখছি দেয়ার ইজ নো মিনিমাম ইম্প্যাক্ট আমার ভিতরে হচ্ছে মিঠুনকে দেখে, আনন্দ বা বিষাদ বা রাগ বা স্ফূর্তি বা উচ্ছ্বাস বা বিরক্তি, নাথিং, জিরো ইম্প্যাক্ট, and it is the sign of absolute silence of mind, absolute silence of mind. আমি দেখছি মিঠুনকে, কিন্তু আমার মধ্যে কোনো ছায়াপাত হচ্ছে না, ভালো মন্দ উচ্ছ্বাস এক্সপেকটেশন, হ্যাঁ, রিপালশন, নাথিং, জিরো। এন্ড সেদিন বুঝবো, যদি হয় সেদিন বুঝবো যে আমি আমি এগোচ্ছি, সামথিং ইজ হ্যাপেনিং ইনটু মি, কিছু একটা হচ্ছে, and this is required, and this is the absolute sign of silence of mind. এবং সেই সাইলেন্সের মধ্যেই কিন্তু রিভিলেশন গুলো আস্তে আস্তে হবে। কেন যখনই এই সাইলেন্স, এই পয়েজের মধ্যে আসছি, অটোমেটিক্যালি সাইকিক এমার্জেন্স হবে। সাইকিক এমার্জেন্সের জন্য আলাদা করে, সেটাও তো বলছেন, মা বলছেন, আমরা আগের দিনে বলেছি যে সাইকিক সাথে কন্ট্যাক্ট করার একটা প্রসেস আছে, মেডিটেশন, কিন্তু there are many ways, many avenues. যদি সাইলেন্স হবে অ্যাকচুয়ালি মাইন্ড হয় এবং অ্যাবসলিউট পয়েজ হয় এবং পিস আসে, অটোমেটিক্যালি কিন্তু সাইকিক কিন্তু এমার্জ করছে। কেন সাইকিকের কন্ডিশনই হচ্ছে অ্যাবসলিউট সাইলেন্স। কোন রকম যদি ইন্টারফিয়ারেন্স হয় বিংস গুলো, তাহলে সাইকিক কিন্তু এমার্জ করতে পারে না। সাইকিক অটোমেটিক্যালি উইল এমার্জ, এবং সেখান থেকে অটোমেটিক্যালি সাইকিকাইজেশন অফ মাইন্ড হবে, সাইকিসাইজড, এবং মানে ওভারল্যাপিং, মানে এটা কিন্তু আলাদাভাবে করলে আমি সাইকিকের সাথে কন্ট্যাক্ট করা একটা অনুশীলন করতে পারি, আর এইভাবে করলে অটোমেটিক্যালি তখন সাইকিক এমার্জেন্স আসছে। এবং সাইকিক এমার্জেন্সের ফলে কিন্তু আর একটা সাইন হচ্ছে যেটা আনন্দ অ্যান্ড লাভ, সেন্স অফ আনন্দ অ্যান্ড সেন্স অফ লাভ। অর্থাৎ যে মানুষটা বা যে আমার ঘরের কাজের লোকটা আমার সাথে একটু মিসবিহেভ করেছে, স্টিল আই লাভ। সে মেল হতে পারে, ফিমেল হতে পারে। বা যে রিক্সাওয়ালাটা আমাকে ঠকালো, আমি বুঝলাম সে ঠকিয়েছে, বাট ফান্ডামেন্টালি এসেনশিয়ালি লাভ। এইটা একটা অদ্ভুত অবস্থা। এটা আমি শুরুতে কিছুতেই বুঝতে পারতাম না। শ্রী অরবিন্দের লেখা পড়ে, শ্রী অরবিন্দের থটস এন্ড অ্যাপিয়ারেন্সে শ্রী অরবিন্দ এরকম কথা বলেছেন, আমি বললাম এটা অসম্ভব, কি কথা, এটা কি তিনি খুব বক্রোক্তি ভাবে বলেছে বা হিউমারাসলি বলেছেন? পরে বুঝলাম অনেক বছর পরে, ইট ইজ কোয়াইট পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল। আমার তার সাথে একটা ডিস্টেন্স থাকতে পারে, বাইরের সম্পর্কের বিচ্ছেদ হতে পারে বা দূরত্ব হতে পারে, বাট ইনওয়ার্ডলি love emanates, inwardly love emanates towards him or her. এইটা কিন্তু অ্যাবসলিউটলি সাইলেন্স অফ এ মাইন্ডের লক্ষণ, এবং এইটার থেকে যে সাইকিক এমার্জেন্স, সেটা কিন্তু অটোমেটিক্যালি আসবে। আসলে পরে যেটা হবে, কনস্ট্যান্টলি যদি এই অবস্থাটার মধ্যে থাকা যায়, অ্যাওয়েকেনিং কনসাসনেসের মধ্যে, ডে ইন ডে আউট, অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু মাই নিড, আমার যা প্রয়োজন উপর থেকে ডিসেন্ড করবে। এবং ডিসেন্ড মানে কি? ফ্রম দি লেভেল অফ ইলুমিন মাইন্ড, ফর দি লেভেল অফ ইনটুইটিভ মাইন্ড, ফর দি লেভেল অফ হায়ার মাইন্ড। এবং তখন আমি বুঝতে পারবো, এবং আমার কাছে প্রত্যেকটা জিনিস একেবারে মানে আমি বলছি যে টার্মিনোলজিক্যালি আমি বুঝতে পারবো না, কিন্তু কি হচ্ছে এবং কোথা থেকে হচ্ছে, এবং তার যে নির্ভুলতা, প্রশ্নাতীত নির্ভুলতা, সেটা কিন্তু আসবে নানান রকম এক্সপিরিয়েন্সের ভিতর। যেটা ইলুমিন মাইন্ডের যে বিষয়টা, সেটা হচ্ছে যে একদম উপরের যে ট্রুথ কনসাসনেস, সেটা আমার মধ্যে ফ্ল্যাশ করে, ফ্ল্যাশ, লাইক এ ফ্ল্যাশ, এবং তার সাথে আমার কানেক্ট হয়। ইনটিউটিভ লেভেলে হচ্ছে একদম থট লেভেলে সমস্ত যে
সত্য চেতনাটা ফেনোমেনাল ওয়ার্ল্ডে যেটা দরকার প্রয়োজন সেইটা থট প্রসেসের মধ্যে চলে আসে, ইনটুইটিভ থট আকারে। আগে যেটা ইলুমিন ফ্ল্যাশ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, আমার ভিতরে আমি ধরতে পারছি, ইনটুইটিভ লেভেলে হচ্ছে একদম থট আকারে আসে, থট। এবং সেটাকে আমরা বলতে পারি পশ্চন্তি বুদ্ধির মতো, পশ্চন্তি বুদ্ধি যেটা বলা হয়েছে, উই ক্যান সে ইট। এবং এটা কিন্তু একদম এক্সপেরিয়েন্সিয়াল, এটা কিন্তু মানে এইভাবে এই নিয়ে শ্রী অরবিন্দ একাধিক লিখেছেন। দরকার হলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার টেক্সটগুলো পাঠিয়ে দেবো, আমার কাছে সব কম্পাইলেশন আছে, যে হোয়াট ইজ ইনটুইটিভ, তার কি কি লক্ষণ, যত লেটার্সে তিনি লিখেছেন, যেভাবে বলেছেন, প্রশ্নোত্তর দিয়েছেন, আমার সব কম্পাইলেশন করা আছে আলাদা করে, যেটা ছড়ানো আছে, আই ক্যান সেন্ড ইট। বাট আমি দেখেছি যে এগুলো মস্তিষ্ক ভারী ছাড়া আর কিছু না, ফান্ডামেন্টালি বুঝতে হবে, বুঝে বাকিটা জার্নি করতে হবে। জার্নি করতে করতে যেখানে অসুবিধা হবে সেইখানে আমার ওই চিঠিপত্রগুলো হেল্প করবে, তার আগে হেল্প করবে না, তার এগুলো ইনফরমেশনই হয়ে থাকে। আমি নিজের ক্ষেত্রে দেখেছি যে আমি লেটার সংযোগ তখনই আমাকে হেল্প করছে যখন আমি প্র্যাকটিস করতে গিয়ে আটকে যাচ্ছি, তখন আমি দেখছি তখন ওটা আমাকে, তার আগে ওগুলো হচ্ছে মানে আমার ইনফরমেশনের বস্তু, আমার বক্তৃতার বিষয় বা আমার লেখার বিষয় হয়ে যাচ্ছে, সেটা রিয়েলিটিতে আসছে না। আমি দেখছি তখন আমি একটা জায়গায় গিয়ে অসুবিধা হচ্ছে, আমি লেটার সংযোগে যখন তো ভাগ করা হয়েছে সব, আমি দেখছি এইখানে শ্রী অরবিন্দ কি বলছেন, আমি দেখলাম 5 জন সাধককে 5 রকম বলেছে, আমি আমার মতো করে বুঝলাম এইটা আমার জন্য বোধহয়, তখন আমি ওইটা নিয়ে চেষ্টা করছি, দেখলাম যে না, ঠিক হলো না। এই জিনিসটা চলবে, এবং চলতে চলতে কিন্তু আমরা বুঝতে পারব। এবং ইনটুইটিভ, সেই কথায় ফিরে আসি, ইনটুইটিভ, ইলুমিন, ইনটুইটিভ, ওভার মাইন্ড, সবগুলোই একদম ডিসেন্ড করবে। এবং ডিসেন্ড করবে কেন? যেহেতু আমাদের যোগের প্রসেসটা কনসেন্ট্রিক ভাবে, আমরা কিন্তু একটা হায়ার মানে অ্যাসেনশনের সময় আমরা কিন্তু একটা ইনভোকেশন করছি তার সাথে সাথে, যেটা বলে অ্যাসপিরেশন। এবং এই অ্যাসপিরেশনটা যখন খুব কনসেন্ট্রিক ভাবে করছি, তখন কিন্তু শ্রী অরবিন্দের মানে ধারাতে যদি করি, পরিষ্কার বলছি এটা অন্য ধারায় সম্ভব নয়, মানে ওইভাবে শ্রী অরবিন্দের ধারায় করলে কিন্তু ডিসেনশনটা হবে, কেন সেই কাজটা শ্রী অরবিন্দ করে রেখেছেন, আর অ্যাবসলিউটলি মা করেছেন ওটা মিস্টিক্যালি, অকাল লেভেলে। সেটা মা একেবারে এজেন্ডায় বলেছেন যে ওয়েন ইউ কনসেন্ট্রেট, এবং সেইখানে যদি সেই ইমেজের মধ্যে তুমি যদি মায়ের চেতনাটা যদি ইমেজ করতে পারো, ইমেজ ফর্মে, ইমিডিয়েটলি তখন কিন্তু একটা ডিসেনশন হচ্ছে অ্যাকর্ডিং টু মাই নেসেসিটি, এবং সেই নেসেসিটিটা তিনি জানেন, চেষ্টাটা আমার, কিন্তু কতটা কখন তিনি দেবেন সেটা তিনি জানেন। এবং সেই জন্য মা প্রেয়ার্স এন্ড মেডিটেশন এক জায়গায় বলছেন, কোনো আকুপাকু করা চলবে না, কোনো ব্যতিব্যস্ত হওয়া চলবে না, কোনো তরা হওয়া চলবে না, তরা হলেই শেষ, তার মধ্যে একটা অস্থিরতা এসে যাবে, এটা আবার চাই এটাও বলা চলবে না। মা ধ্যানে প্রার্থনা গিয়ে বলছেন জাস্ট বি কোয়াইট, যেটাকে বুদ্ধের সাধনায় বলে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসটা কিন্তু এসেনশিয়ালি, ইট ইজ এ ভেরি এসেনশিয়াল ফর আস। মাইন্ডফুলনেস মানে জাস্ট তুমি ভিতরে কি হচ্ছে দেখো, আর ভিতর থেকে বাইরে কি হচ্ছে দেখো, অ্যাওয়ারনেস, জাস্ট বি অ্যাজ ইট ইজ দেখো, এইটাকে বলে মাইন্ডফুলনেস। এবং এটা কিন্তু ইনিশিয়াল স্টেজে এবং অনুশীলনের ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট, এই মাইন্ডফুলনেসটা। এই মাইন্ডফুলনেস টার্মটা বৌদ্ধিক ট্র্যাডিশনে ব্যবহার হয়, এখন অন্য ট্র্যাডিশনে কেউ করছে, বাট ইট ইজ এসেনশিয়াল মাইন্ডফুলনেস। এবং তখন দেখা যাবে যে জাস্ট অ্যাজ ইট ইজ আমি বুঝতে পারছি মিথুনকে। আগে মিথুনকে ইন্টারপ্রেট করতাম আমার মেন্টাল ইন্টারপ্রিটেশন, আমার ইমোশনাল ইন্টারপ্রিটেশন, কিন্তু মাইন্ডফুলনেস যদি আমি প্র্যাকটিস করি, ঠিক মিঠুন যা তাই আমি তাকে বুঝতে পারবো, মানে এক্স-রের মতো জিওমেট্রিক প্যাটার্নে আমি বুঝতে পারবো, জিওমেট্রিক প্যাটার্ন।
এবং এবং তখনই রিয়েলি আইডেন্টিফিকেশন হবে মিঠুনের সাথে আমার, তার আগে রিয়েল আইডেন্টিফিকেশন হবে না। এবং আইডেন্টিফিকেশন না হলে মিঠুনের ভিতরে কি হচ্ছে আমি বুঝতে পারবো না, বা মিঠুন কেন বলছে বাহ্যত সেটা ক্রুড হলো, অপ্রিয় হলো, তার ভিতরে আসল সত্যটা তখনই উদ্ধার করতে পারবো যদি রিয়েলি মাইন্ডফুলনেস ডেভেলপ করতে পারি এবং জিওমেট্রিক প্যাটার্নে যদি আমি আইডেন্টিফাইড হতে পারি ভিতরের যে স্ট্রাকচারটা তার সাথে টোটাল আইডেন্টিফিকেশন। এবং এটা কিন্তু একটা দীর্ঘ সুন্দর মনস্তাত্ত্বিক পদ্ধতি, এবং এটা দেখা গেছে এটা যে অনুশীলনে নামবে সে একটু চেষ্টা করতে করতেই দেখবে বেশ কিছু ক্ষেত্রে সে সাকসেসফুল হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সে সাকসেসফুল নয়, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে সে বুঝতে পারছে অন্য ডাইমেনশন, মানে আদার সাইড অব দি, মানে আদার পোল থেকে যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি কি, তার যে ফেনোমেনাল কনসাসনেসে যেটা আমি দেখতে পাচ্ছি প্রাতিভাসিক চেতনায়, সেটাকে ছাড়িয়ে ভিতরে কি আছে তখন বুঝতে পারছি। এবং সেখানেও নন রিপালসিভ, কোন রকম প্রতিক্রিয়া করা যাবে না, যেটা স্টেজ অফ ইকোয়ানিমিটি। এবং এই অবস্থাটা আসলেই তখন কিন্তু ভেরিয়াস কমপ্লেক্সিটিজ অফ আইডিয়াস এর মধ্যে, কমপ্লেক্সিটি অফ নেচারের মধ্যে কিন্তু আমি আসল ট্রুথটাকে যতটুকু আছে সেটাকে উদ্ধার করতে পারবো, এবং সেইটার যে অসীম মূল্য আছে সেটারও তখন সেটাকে আমি ধরতে পারবো। না হলে গুড অ্যান্ড ব্যাড এই ছুরি দিয়ে কেটে বিভক্ত করার মতো সবসময় আমরা বলি দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, অ্যাবসলিউটলি দ্য ফলসিটি অফ মানে সুপারফিশিয়াল কনসাসনেস। এই গুড অ্যান্ড ব্যাডের চেতনা দিয়ে পৃথিবীতে কিছু হবে না, কোনো হারমোনি হবে না, কোনো ইউনিটি হবে না, কোনো হোমোজিনিটি হবে না। সুতরাং গুড আর ব্যাডের ঊর্ধ্বে উঠতে হলে মাইন্ডের কনসেন্ট্রেশন, মাইন্ডকে সাইলেন্ট করতে হবে, মাইন্ডের মধ্যে পয়েজ আনতে হবে, পয়েজ আসার শান্তি আসা, শান্তির সাথে সাথে অদ্ভুত একটা আনন্দ সাথে সাথে আসবে, ইকোনমিটি তো আসবেই। ইকোনমিটি গালি দিলেও কিছু না, প্রশংসা করলেও কিছু না, সমালোচনা করলেও কিছু না, মাথায় তুলে নাচলেও কিছু না, অ্যাবসলিউটলি ইকুইপয়েজড অবস্থা, যেটা গীতায় বলেছে স্থিতপ্রজ্ঞ, এক্সাক্ট টার্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এবং সেটা কিন্তু এলে দেখবো কোন দিন আমার ফ্ল্যাশ, আমি ঠিক রাইট জিনিসটা আমার ভিতরে এলো অ্যাজ এ ফ্ল্যাশ, এবং আমি তার সাথে সংযোগ করতে পারলাম একটা ইলুমিন লেভেল থেকে। আর যখন থট গুলো অ্যাবসলিউটলি একটা অদ্ভুত ভাবে সেগুলো নামবে, জাস্ট পোর করবে, নামা থট গুলো তখন নামে, টুক টুক করে নামে থট গুলো আর প্রোডাক্ট করতে হয় না, প্রডিউস করতে হয় না, থট গুলো নামে টুকটুক করে, এবং সেটা কিন্তু ইনটুইটিভ লেভেল থেকে হয়। এবং এটা কিন্তু কারোর নিশ্চয়ই একটু প্র্যাকটিস করলে মাঝে মাঝে কিন্তু কখনো সে এই অভিজ্ঞতার কিন্তু সম্মুখীন হবে, এবং অ্যাট এ স্টেজ হবে একটা খুব দীর্ঘ, মানে একটা মানে স্থিতাবস্থার পর, স্থিতাবস্থা মানে এখানে একটা দীর্ঘদিনের অনুশীলনের পর বা এর মধ্যে জীবনযাপনের পর। তাহলে আমরা নোট করে রাখ। আচ্ছা, শুভরাত্রি।